আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত এবং ওয়েবসাইট কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর যে একটি আমরা অনলাইন প্রোগ্রাম চালু করেছি, সেটির আজ আমি নিব সাধারণ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়। দেখতে হলে আলো চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর আগে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ রক্ত হার্ট এই অধ্যায়টার উপর নিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দেখতে হলে আলো চাই পঞ্চম অধ্যায়। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নবম দশম শ্রেণীর জন্য। দেখতে হলে আলো চাই। আসলে আমরা আলোর সাথে দেখাটার সম্পর্কটা কি, এটা আমি ফার্স্টে বলি। আমরা কোনো একটা বস্তু কেন দেখি সেটা আমি আমার বিজিএস এর যে ক্লাসটা ছিল সেখানে বলছিলাম। কোনো আলো এসে যখন কোনো বস্তুর উপরে পড়ে, তখন ওই বস্তুর আলোটা যখন আমার চোখের এখানে রেটিনা আছে ওইখানে গিয়ে যখন পড়ে, তখন আমি ওই বস্তুটাকে পারফেক্ট জায়গায় দেখতে পাই। তার মানে দেখার পিছনে আলোর একটা, যেমন আমাদের আকাশে যে কত কত তারা নক্ষত্র রয়েছে, এমন এমন অনেক তারা আমরা দেখতে পাই যেগুলো এখন অলরেডি এখানে নাই, আকাশে নাই, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে। কিন্তু ওই যে ওইখান থেকে আলোটা পৃথিবীতে এসে আমার চোখ পর্যন্ত আসতে এতদিন টাইম লাগছে, যে ওইখানে তারাটা এখন নাই, নক্ষত্রটা ধ্বংস হয়ে গেছে, বাট আমি এখনো ওইটাকে কি দেখতে পাচ্ছি, কারণ আলোটা আসতে টাইম লাগছে। এর মানে হলো কোনো একটা সূর্য থেকে আলো বা আলো যখন কোনো একটা বস্তুর উপরে পড়ে, ওই বস্তু থেকে যখন আলোটা আমার চোখের রেটিনাতে এসে পড়তেছে, তখন আমি বস্তুটাকে দেখতে পাচ্ছি। তার মানে দেখার পিছনে আলো একটা অগ্রণী ভূমিকা পালন করে। এটা তাহলে মোটামুটি যেমন ওই চাঁদ, চাঁদ কেন দেখতে পাই সেটা বলছিলাম, সূর্যের আলো, চাঁদের তো নিজের কোনো আলো নেই, সূর্যের আলো আড়াল থেকে আলো নিয়ে তাকে আমরা দেখতে পাই, এই ধরনের একটা গানও আছে। যাই হোক, এই আলো যখন কোনো একটা বস্তুর উপরে পড়ে, ওইটার উপরে কয়েকটা ঘটনা ঘটে। তোমাদের বইয়ে একটা চিত্র আছে আলো পড়ার উপর। যদি আমি বলি এই ধরনের একটা চিত্র আছে, এটা বিভেদ তল, অর্থাৎ আলোটা যেখানে এসে বিভেদ হবে। আর এটা হচ্ছে অভিলম্ব অর্থাৎ লম্ব। দড়ি, এটা হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যম। ওকে, ঘন মাধ্যম। এই ঘন মাধ্যমে এখানে হয়তো পানিও থাকতে পারে বা কোনো গ্লাস কাঁচও থাকতে পারে। আর এদিকে হচ্ছে হালকা মাধ্যম বা বাতাস মাধ্যম, বায়ু মাধ্যম। এই হালকা মাধ্যম, এটা অবিলম্ব, এটা হচ্ছে কি বিভেদ তল। এটা ঘন মাধ্যম, এটা কি হালকা মাধ্যম। আলো পড়ার উপর ডিপেন্ড করে এই আলোর প্রতিফলন প্রতিসরণ। এই আলোর প্রতিফলন কি, অর্থাৎ কোনো একটা মাধ্যমে আলোটা বাধা পেয়ে আবার ওর দিকে একটু ইয়া হয়ে কি চলে যাওয়া। আর প্রতিসরণ কি, প্রতিসরণ হচ্ছে আলোটা, প্রতিসরণ হচ্ছে আলোটা এই কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে যাওয়ার কথা এদিকে, কিন্তু এদিকে না গিয়ে কিঞ্চিত পরিমাণ সরে অন্যদিকে চলে যাওয়া, এই সরে যাওয়া প্রতিসরণ। আর এটা প্রতিফলিত হয়ে চলে আসা। তাইলে এই প্রতিফলন প্রতিসরণের উপর ডিপেন্ড করে কয়েকটা কোণ আমরা দেখব। যেমন সূর্য থেকে আলো এসে যখন এই বিভেদ তলে পড়লো, পড়ার পর সেটা যদি এদিকে চলে যায়, তাহলে এই যে আলো একটা পড়ছে, পড়ার যে রশ্মিটা, এই রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এ পতিত হয়েছে আলোটা, রশ্মিটা, ঠিক আছে, পতিত আপতিত রশ্মি এটা। আর অভিলম্ব এবং এই আপতিত রশ্মি এখানে একটা কোণ উৎপন্ন করছে, এটার নাম আমরা বলবো কি আপতন কোণ। আর এদিকে এটা প্রতিফলিত হয়েছে, প্রতিফলন কোণ, ঠিক আছে। আর আলোটা যাওয়ার কথা সাপোজ এদিক দিয়ে, অর্থাৎ পানিতে পড়ার পর বা কোনো গণমাধ্যমে পড়ার পর আলোটা যাওয়ার কথা এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে না গিয়ে এটা কিঞ্চিত পরিমাণ সরে গিয়ে এদিকে বাঁকা হয়ে চলে গেছে। তাইলে যাওয়ার কথা এদিকে, কিন্তু গেল কোন দিকে, একটু অভিলম্বের কাছে চলে আসছে। এই যে সরে গেছে, এই সরে যাওয়ার এখানে যে রশ্মি আর এখানে অবিলম্ব, এই রশ্মি এবং অবিলম্বের এখানে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ, প্রতিসরণ কোণ, দুইটা কোণ শিখলাম। আরো আরো দুইটা কোণের কথা বলি আমি। একটা হচ্ছে সংকট কোণ, সংকট কোণ, বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ক্রান্তি কোণ। আর আরেকটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ,
প্রতিফলন কোণ, এগুলা কি বলতেছি আমি, প্রতিফলন এই কোণ। ফার্স্টে সংকট কোণ কি, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কোনো রশ্মি পতিত হয়, তখন এই রশ্মিটা এদিক দিয়ে না গিয়ে এটা অবিলম্বের কাছে চলে আসে। এখান থেকে কোনো রশ্মি আসলে সেটা আরো কাছে চলে আসে। ওকে, তার মানে ঘন মাধ্যমের যে অবিলম্ব সেটা ক্লোজার দিয়ে ব্রাশ করে, কারণ ক্লোজার দিয়ে ব্রাশ করলে যে কোনো জিনিস কি কাছে চলে আসে। আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে কোনো আলো বা রশ্মি যায়, তখন এটা অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ যাওয়ার কথা এদিক দিয়ে, ভাবছি আমরা এটা এদিক দিয়ে যাবে, কিন্তু এটা চলে যাবে কি এদিক দিয়ে, দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে রশ্মি গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, বাট হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কোনো রশ্মি গেলে সেটা কি হয়, অবিলম্বে কাছে চলে আসে। মনে রাখবা এটা। তাইলে এই যে সংকট কোণ, সংকট কোণটা হচ্ছে এই সাপোজ এখান থেকে আলো গেলে সেটা এদিকে চলে যাচ্ছে, এখান থেকে কোনো রশ্মি গেলে সেটা এদিকে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে কোনো রশ্মি গেলে সেটা এদিকে যাচ্ছে না, তার মানে এদিকে যাওয়া মানে আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি, এটাকে যদি আমি মাঝখানে কেটে ফেলি 180 ডিগ্রি, আরো মাঝখানে কেটে ফেললে 90 ডিগ্রি, তার মানে এখানে কয় কোণ, 90 ডিগ্রি। অর্থাৎ যে রশ্মিটা এই হালকা মাধ্যমে বিভেদ তলের সাথে অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ওই রশ্মির বিভেদ তল অবিলম্ব এখানে যে 90 ডিগ্রি যে রশ্মির কারণে উৎপন্ন হবে, ওই কোণটাকে বলা হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ। ওকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, প্রতিফলন তো বুঝছি, অর্থাৎ এই মাধ্যমের জিনিসটা মাধ্যমে থেকে যাবে, প্রতিফলিত হয়ে আবার এদিকে চলে আসবে। প্রতিসরণ কি, যাওয়ার কথা এদিকে একটু সরে গিয়ে এটার বিভেদ তলের অপোজিটে চলে গেল। তাইলে এই প্রতিফলন, এখান থেকে রশ্মি গেলে সেটা এদিকে যাবে, এখান থেকে রশ্মি গেলে সেটা এদিকে যাবে, এখান থেকে গেলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে, তাহলে এখান থেকে কোনো কোণ গেলে সেটা তার এদিকে যাওয়া পসিবল না, এদিকে যাওয়া পসিবল না, সেটা আবার ফিরে চলে আসবে না। এই এটা পুরোটাই অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে ভেতরে, এই ভেতরে প্রতিফলিত হয়েছে এটা। তার মানে এখানে যে কোণটা সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। 4টা কোণ আমরা শিখলাম। তাহলে আমরা কয়েকটা আলো, প্রতিফলন, প্রতিসরণ, বিভিন্ন কোণ দেখলাম। এবার কথা হচ্ছে দর্পণ। দর্পণ মানে আয়না। আয়না, আমরা আমাদের চেহারা দেখি না, আমি এখানে দাঁড়ায় আছি, এখানে একটা আয়না আছে, আয়নাতে আমি এখানে আয়নাতে যে বস্তুটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার প্রতিবিম্ব, তো প্রতিফলিত হয়ে আমি আমার এই ইয়াটা দেখতেছি। তাইলে আর আয়না, দর্পণ, কোনো বস্তুকে দেখার জন্য যে দর্পণগুলো আমরা ইউজ করি সেগুলো সাধারণত 2 ধরনের, কিছু হচ্ছে সমতল দর্পণ আর কিছু হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কোনগুলা, যেগুলো আমরা বাসা বাড়িতে সাধারণত ইউজ করে থাকি, আমি যতটুকু ঠিক আমি ততটুকুই আমাকে দেখতে পাচ্ছি। আর গোলীয় দর্পণ আবার 2 ধরনের, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলা তোমরা সাধারণত দেখবা আমরা যখন গাড়ি চালাই, সেটা বাইক হোক বা কার হোক, এই ধরনের গাড়িগুলোতে আমরা কিছু কারের বাইরে করে ছোট ছোট কিছু আয়না ইউজ করা হয়। ওই আয়নাগুলোতে আমরা গাড়িতে বসেই একটু বামে অথবা একটু ডানে তাকালে কিন্তু আমরা পিছনের গাড়িগুলাকে, অসংখ্য গাড়িগুলাকে আমরা এই ছোট একটা আয়নার মধ্যে, এত বিশাল বিশাল গাড়িগুলাকে কিন্তু খর্বিত, খর্বিত শব্দের অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ যে বস্তু, এই বস্তুটা যেমন তার থেকে আমি এটা ছোট প্রতিবিম্ব দেখতে পাবো, এটা হচ্ছে খর্বিত। আর এই বস্তুটা যেমন তার থেকে একটু বড় দেখতে পাবো মানে হচ্ছে বিবর্ধিত। তাহলে ওই আয়নাতে আমি খর্বিত দেখতে পাচ্ছি না, এই যে আয়নাগুলোতে বস্তুটা যা তার থেকে খর্বিত ছোট দেখতে পাবো সেগুলো হচ্ছে উত্তল দর্পণ। আর যে আয়নাগুলোতে বস্তুটা যা তার থেকে একটা খর্বিত দেখার সম্ভাবনা আছে, আবার বিবর্ধিত দেখার সম্ভাবনা আছে, সেগুলো হচ্ছে অবতল দর্পণ। এটা এই যে কখন খর্বিত দেখবো অবতল দর্পণে, কখন বিবর্ধিত দেখবো, এটার উপর ডিপেন্ড করতেছে। কারণ আয়নার, একটা আয়নাকে যদি আমি 6টা পয়েন্টে ভাগ করে ফেলি, সাপোজ এটা একটা আয়না, মিরর, ওকে, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ চেনার একটা উপায় হচ্ছে অবতল দর্পণ গুলার প্যাডটা একটু কি থাকে, এরকম বাইরে হয়ে থাকে, এই প্যাডটা একটু ভেতরে হয়ে থাকে, আর উত্তল দর্পণের প্যাডটা একটু কি হয়, বাইরে হয়ে থাকে। ঠিক আছে, এটা এই ধরনের দর্পণ গুলা হচ্ছে কি উত্তল দর্পণ। আর এগুলা একটু যেগুলো
চামচের এই পাঁচটার মতো, এই পাঁচটা এরকম, এগুলো হচ্ছে অবতল। আর এই প্যাডটা একটু বাইরে, এরকম যেটার একটু বাইরে হয়ে থাকে সেটা হচ্ছে কি উত্তল। এগুলা চিত্রে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাইলে ওই দর্পণটাকে যদি আমি 6টা পয়েন্টে ভাগ করে ফেলি, সাপোজ এই একটা বৃত্ত আছে না, বৃত্তর মনে করে একটা অংশ, এটা এখান থেকে এটা, এরপর এটাকে আমি কেন্দ্রে ভাগ করলাম, এরকম যদি করি, তাহলে এই অঞ্চলটা যেখান থেকে স্টার্ট, এই অঞ্চল এটাকে আমি টু টু দিয়ে টু লিখবো। আর যেটা কেন্দ্র অর্থাৎ মিড পয়েন্ট, এই কেন্দ্র, এটাকে আমি সেন্টার অর্থাৎ সি দিয়ে প্রকাশ করব। আর একটাকে আমি এফ, এফ মানে ফোকাস। ওকে, তাইলে এই যে এটা এই অঞ্চলটাকে আমরা বলবো অসীম দূরত্ব, আর এই টুটাকে বলবো কেন্দ্রের বাইরে, আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কেন্দ্র, আর ফোকাস এবং কেন্দ্রের মাঝখানটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ফোকাসটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, আর এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। এটা আমি ফিজিক্সের যখন ক্লাস নিব, এটার উপর একটা অধ্যায় আছে, ফিজিক্সের 2টা অধ্যায় আছে, আলোর প্রতিসরণ প্রতিফলন, এগুলা ক্লাস যখন আমি নিব তখন এগুলা ডিটেলসে বলবো। আমি শর্টে বলি, কখন অবতল দর্পণে খর্বিত বা বিবর্ধিত দেখব, যদি কেন্দ্রের বাইরে থেকে কোনো একটা আলো বা রশ্মি এখানে প্রতিফলিত হয়, এবং আমরা জানি সমান্তরাল দিয়ে গেলে এগুলা ফোকাস দিয়ে আসে, তাইলে এখান থেকে আসলে এটা 2 নম্বর পয়েন্ট থেকে যখন কোনো আলো যায়, সেটা কয় নম্বর পয়েন্টে মিলিত হয়? 4 নম্বর পয়েন্টে। ওই রুলস অফ 6, অর্থাৎ 6 হবে, যোগফল 6 হবে। 1 থেকে গেলে 5-এ, 2 থেকে গেলে 4-এ, 3 থেকে গেলে 3-এ, 4 থেকে গেলে 2-এ, 5 থেকে গেলে 1-এ, 6 থেকে গেলে এটা দর্পণের বাইরে। তাইলে এখান থেকে 2 এর সাথে কত যোগ করলে 6 হয়? 4। তার মানে এখান থেকে কোনো আলো গেলে এটা 4 নম্বর পয়েন্টে মিলিত হবে। অর্থাৎ এটার বস্তু যতটুকু, এটা থেকে প্রতিবিম্বতা ছোট, এটা এতটুকু, বাট প্রতিবিম্বতা এতটুকু। ঠিক আছে, এই এখান থেকে একটা আলো গেল, তো এটা যদি এখানে এসে 4 নম্বর পয়েন্টে মিলিত হয়, তাইলে এই 4 নম্বর পয়েন্টে মিলিত হয়, এটা একটু বড় কিন্তু এটা একটু ছোট। এই যে প্রতিবিম্বটা ছোট, এটা হচ্ছে খর্বিত। অর্থাৎ অবতল দর্পণে কেন্দ্রের বাইরে থেকে কোনো বস্তু যদি প্রতিফলিত হয়, ফিরে আসে, তখন এটা খর্বিত হয়। আর কেন্দ্রর ভিতরে অথবা ফোকাসের এদিকে থাকলে, মাঝখানে থাকলে, তখন এগুলা কি হয়? বিবর্ধিত হয়। অর্থাৎ অবতল দর্পণে বিবর্ধিত অথবা খর্বিত 2টা দেখার অপশনই থাকে, যেটা উত্তল দর্পণে নাই। উত্তল দর্পণে ছোট। আর সমতল দর্পণে কি হয়? আমি যতটুকু ঠিক ততটুকুই দেখবো। ঠিক আছে, উত্তল দর্পণ কোথায় ইউজ করা হয় সাধারণত? ওই গাড়িতে, বললাম তো, গাড়িতে কোনো একটা বস্তু যতটুকু তার থেকে ছোট দেখার জন্য যে জায়গাগুলোতে ইউজ হয়, সেখানে অবতল দর্পণ সাধারণত, যেহেতু 2 ধরনের অবস্থাও আমাদেরকে দেখায়, সেই কারণে এগুলো ওই সাধারণত দাঁতের ডাক্তারের কাছে যখন আমরা যাই, আমাদের দাঁত গুলা যখন উনি একটা এরকম গ্লাস দিয়ে দেখে ভালো মতো করে, সেগুলা সেখানে সাধারণত অবতল দর্পণ, অর্থাৎ সমতল, গলীয়, অবতল, উত্তল সব ধরনের দর্পণই আমাদের ইউজ করা হয়। আর তোমরা পাহাড়ি অঞ্চলে যখন যাও, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এইসব অঞ্চলে যাও, তখন তোমরা দেখতে পাও এদিক থেকে এরকম একটা দর্পণ ইউজ করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই দর্পণগুলো ইউজ করা হয় কেন পাহাড়ি রাস্তায়, বাঁকের মধ্যে? এটার পিছনে কারণ হচ্ছে, এটা ধরে নিলাম এটা একটা পাহাড়, ঠিক আছে, এখন এদিক থেকে একটা রাস্তা এসে এদিকে আসবে, আবার এদিক থেকে রাস্তাটা এদিকে যাচ্ছে। এখন ওই দিক থেকে কি গাড়ি আসতেছে, সেটা এই পাহাড়ের কারণে আমি দেখতে পাচ্ছি না। আবার ওইদিকের গাড়ির যে ড্রাইভার গুলা, ওইগুলো আমাকে দেখতে পাচ্ছে না। তো 2জনকে দেখার জন্য এই গ্লাস গুলা ইউজ করা হয়। আমি এদিক থেকে যাচ্ছি, এখন আমি এই আয়নাতে দেখে ফেললাম যে ওই দিক থেকে গাড়ি আসতেছে সেটা, আবার উনি এই আয়নাতে দেখে ফেললো এদিক থেকে গাড়ি আসতেছে সেটা। পাহাড়ি রাস্তায় এটা হয়ে থাকে। ঠিক আছে, পাহাড়ি বাঁকের মধ্যে আমি এখানে আছি, ওই দিক থেকে এই রাস্তাটা দিয়ে গাড়ি আসলে আমি এখানে আয়নার মধ্যে এটা দেখতে পাচ্ছি, সেম তিনি আমাকে দেখতে পাচ্ছে। দুর্ঘটনা এড়ানোর জন্যই মূলত পাহাড়ি রাস্তায় এগুলা ইউজ করা হয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ যে 2টা টপিক, একটা হচ্ছে লেন্স আর একটা হচ্ছে চোখ এবং দৃষ্টি। আমি এটা একটু মুছি। চোখে দৃষ্টি, দৃষ্টি বলতে এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা কোনো একটা জিনিস কিভাবে দেখি, আলো এসে কোনো বস্তুর উপর পড়ছে, পড়ার পর সেটা যখন আমার এই চোখের রেটিনা বস্তু থেকে যখন আলোটা রেটিনা বরাবর পড়ে, চোখের এখানে ভিতরে রেটিনা আছে, রেটিনাতে যখন পড়ে, তখন আমি বস্তুটাকে পারফেক্ট জায়গায় দেখতে পাই। যদি রেটিনার আগে এসে আলোটা মিলিত হয়ে যায়, তখন আমি, অর্থাৎ রেটিনার কাছে এসে মিলিত হয়ে যায়, তখন আমি কাছের জিনিস দেখবো স্পষ্ট, ক্লিয়ারলি, দূরের জিনিস দেখবো না। আর যখন এটা রেটিনার দূরে গিয়ে মিলিত হয় আলোটা, তখন কি হচ্ছে, আমি দূরে মিলিত হচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছি, তখন কাছের জিনিস দেখতে পাই না। আমি বলি এটা বিষয়টা,
সাপোজ কোনো আলো এসে কোনো বস্তুর উপরে পড়লো, পড়ার পর এই বস্তু থেকে যখন আমার আলো, এটা আমার চোখের এই ভিতরে একটা রেটিনা আছে, রেটিনা বরাবর যখন পড়ে তখন আমি বস্তুটাকে পারফেক্টলি দেখতে পাই, আর স্পষ্ট জায়গা বরাবর দেখতে পাই। আর যখন এই আলো এসে যখন আমার রেটিনার আগে মিলিত হয়ে যায়, অর্থাৎ কাছে মিলিত হয়ে যায়, তখন মানুষটা কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের জিনিস ক্লিয়ারলি দেখে না। আর যখন আলোটা দূরে মিলিত হয় তখন সে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। তাইলে যে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় সেই দৃষ্টিগুলোকে বলা হয় রসদৃষ্টি অথবা ক্ষীণ দৃষ্টি তথা কাছের দৃষ্টি। এই ব্যক্তির, এই প্রবলেমের ব্যক্তিরা কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। আর যাদের দূরে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে রেটিনা থেকে, তখন সে কি হয়, দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। দূরের জিনিস দেখতে পায়, সেখানে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। এখন কথা হচ্ছে, এই যে আমাদের একটা চোখের এখানে একটা লেন্স থাকে, আমাদের রেটিনা তো এখানে লেন্সে পরে বিষয়টা অনেক সময় কি হয়, এই লেন্সে আলোটা এসে পড়ার পর অনেক সময় এটা পারফেক্টলি পড়ে, নয়তো এটা কাছে মিলিত হয়ে যাচ্ছে, নয়তো এটা এই দূরে রেটিনা দূরে মিলিত হচ্ছে। তখন আমাদের কি হয়, এক্সট্রা লেন্স, যে ডাক্তারের কাছে গেলে তিনি আমাদেরকে লেন্স ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। এই লেন্স গুলাই উত্তল লেন্স বা অবতল লেন্স। উত্তল লেন্স কি, যখন ওই বললাম এটা আমার রেটিনা, তো রেটিনার দূরে গিয়ে যখন মিলিত হচ্ছে আলোটা, তখন আমাকে ডাক্তার কি করলো, উত্তল লেন্স ইউজ করার পরামর্শ দিল। এই চশমাটা ইউজ করার পর এখানে এসে যখন আলোটা যখন এখানে পড়বে, লেন্স বরাবর পড়বে, তখন আলোটা গিয়ে রেটিনা বরাবর পড়ে, আর দূরে গিয়ে মিলিত হয় না। ঠিক আছে? আর যখন এটা কি হয়, কাছে মিলিত হয়ে যায়, তখন ডাক্তার আমাকে অবতল লেন্স ইউজ করার পরামর্শ দেয়। আর অবতল লেন্স তথা মাইনাস মাইনাস যে চশমাগুলো, আর এটা হচ্ছে প্লাসে, যখন এখানে পড়ে তখন এটা আর কাছে মিলিত হয় না, এই লেন্সের সাথে বাড়ি গিয়ে ঠিক জায়গা বরাবর গিয়ে পড়ে, রেটিনা বরাবর পড়ে, তখন আমরা দেখতে পাই। তার মানে রসদৃষ্টি যারা কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখতে পায় না। দীর্ঘদৃষ্টি যারা দূরের জিনিস দেখে, কাছের জিনিস দেখতে পায় না। এখন আমাদের এটার জন্য যে দুইটা লেন্স, অবতল লেন্স, উত্তল লেন্স, এগুলো মনে রাখবা। অবতল লেন্সের আরেক নাম হচ্ছে অপসারী লেন্স। অপসারী কেন? দেখো, আলোগুলা সমান্তরাল দিয়ে এসে এই লেন্সের সাথে বাড়ি খেয়ে কিন্তু কি ছড়াই গেছে। আর অভিসারীর ক্ষেত্রে কি হচ্ছে, লেন্সের সাথে বাড়ি খেয়ে এসে কি মিলিত হয়ে গেছে, ফোকাসে কি হলো, মিলিত হয়ে গেল। এই যে এটা, এই কারণে এটাকে বলা হয় অভিসারী লেন্স, আর এটাকে হচ্ছে অপসারী লেন্স। মনে রাখবা এটা। ঠিক আছে? এই অবতল লেন্স কখন ইউজ করা হয়, রসদৃষ্টির ক্ষেত্রে, আর এটা দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। এখন একটা এমসিকিউ আমাদের সৃজনশীল সিকিউ উদ্দীপকে দেওয়া হয়, রহিম বই তেমন ভালোভাবে দেখতে পায় না। খেয়াল করো, বইয়ের লেখাগুলো ভালোভাবে দেখতে পায় না, তাহলে ওর কোন ধরনের প্রবলেম? দেখো, আমরা কি বই কাছে ধরি নাকি দূরে ধরি? অবশ্যই বই কাছে ধরি, তার মানে সে কাছের জিনিস দেখতে পায় না। এখন কাছের জিনিস দেখতে পায় না, এর মানে হলো সে দূরের জিনিস পারফেক্টলি দেখতে পায়। আর দূরের জিনিস পারফেক্টলি দেখতে পায় মানে দীর্ঘদৃষ্টি প্রবলেম। আর দীর্ঘদৃষ্টি প্রবলেম কি হচ্ছে, যে ওর রেটিনার দূরে গিয়ে আলকা মিলিত হচ্ছে, তাইলে ও কি ইউজ করবে, উত্তল লেন্স। আর উত্তল লেন্স ইউজ করলে এইখানে এসে এটা মিলিত হয়ে যাবে, এই মিলিত হয়ে গেছে। কথাটা বুঝছো? মিলিত হয়ে গেছে, তো মিলিত হয়ে গেছে, রেটিনা বরাবর আলোটা মিলিত হয়ে গেছে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে এটা। আর বলা হলো রহিম ব্ল্যাকবোর্ডের পড়া লেখাগুলো দেখতে পাচ্ছে না। এখন আমি এখানে, আমার বোর্ড হচ্ছে ও এখানে, লাস্ট বেঞ্চে বসছি, তো লাস্ট বেঞ্চ আর আমরা লাস্ট বেঞ্চে বসছি। এখন আমি ওই দূরের ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পাচ্ছি না, তো দূরের জিনিস দেখতে পাচ্ছি না, এর মানে হলো কাছের জিনিস দেখতে পাচ্ছি। আর কাছের জিনিস দেখতে পাওয়া মানে হচ্ছে কাছের দৃষ্টি, অর্থাৎ রসদৃষ্টি। আর এটা ঘটনাটা হচ্ছিল কিরকম, ফার্স্টে এটা আমার রেটিনা, আর আলোটা এসে ফার্স্টে কোথায় মিলিত হয়ে গেছে, রেটিনার কাছে মিলিত হয়ে গেছে। এখন এটাকে আলোটাকে ছড়াই দিয়ে এই রেটিনা বরাবর ফেলার জন্য কি করতে হবে, অপসারী এই লেন্সটা ইউজ করতে হবে। ডাক্তারে আমাকে এই লেন্স দিবে, তখন আলোটা এখানে এসে ছড়াই গিয়ে এখানে মিলিত হবে। ঠিক আছে? বুঝছো? এটাতে ঘটছিল কি, ওর ওর কি হয়েছিল, অভিসারী যে ক্ষমতাটা, মিলিত হওয়ার যে ক্ষমতাটা, ওইটা হ্রাস পেয়েছিল। ঠিক আছে? ফোকাস দূরত্বটা বেড়ে গেছিল, কিন্তু অভিসারী ক্ষমতা কমে গেছিল। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, যেটা আগে মিলিত হয়েছে সেটার ক্ষেত্রে কি হয়েছিল, ওর ফোকাস দূরত্ব কমে গেছে। ওই তো, ফোকাস দূরত্ব কি হলো, কমে গেল, আর অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেল। মনে রাখবা এটা। একটাতে কি হয়, এটাতে দীর্ঘদৃষ্টিতে কি হয়েছিল,
ফোকাস দূরত্ব বেড়ে গেছিল। ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া মানে অভিসারী ক্ষমতা কমে যাওয়া, আর একটাতে অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া মানে ফোকাস দূরত্ব কমে গেছে, আগে মিলিত হয়ে গেছে। এগুলো মনে রাখবা। ওকে, চলো দুই একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করি। দুইটা সৃজনশীলের আমি কিছু লিখছি, দেখো। একটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে সে যদি শিক্ষকের ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না, আর তার বাবা কাছের জিনিস দেখতে পায় না। এখন কথা হচ্ছে সে জ্যোতির কি প্রবলেম হয়েছে আর তার বাবার কি প্রবলেম, আর এই প্রবলেম গুলার প্রতিকার কি। দেখো, সে যদি ব্ল্যাকবোর্ডের দূরের লেখা দেখতে পাচ্ছে না, তার মানে সে কাছের জিনিস দেখতে পাচ্ছে। আর কাছের জিনিস দেখতে পাওয়া মানে কাছের দৃষ্টি, অর্থাৎ ক্ষীণ দৃষ্টি বা রসদৃষ্টি। তাইলে ওর সমস্যাটা কি? রসদৃষ্টি সমস্যা। আর রসদৃষ্টি সমস্যাটা কিরকম হয় আমরা জানি। রসদৃষ্টি সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে চোখের লেন্স। ওকে, তাইলে এখান থেকে আলো গুলা গিয়ে কি হইলো, আগে মিলিত হয়ে গেল, আগে মিলিত হয়ে গেছে। ওকে, আগে মিলিত হয়েছে, রসদৃষ্টির সমস্যা এটা। আর যাদের রসদৃষ্টি তার অর্থাৎ ওর কি হলো, ফোকাস দূরত্বটা কি কমে গেল। আর ফোকাস দূরত্ব কমে যাওয়া মানে অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। ঠিক আছে, ওর প্রতিকার কি? অবতল লেন্স। অবতল লেন্স যদি ডাক্তার ওনাকে দেয় তখন কি হবে, আলোটা এখানে গিয়ে এই অবতল লেন্সে গিয়ে কি হবে, একটু অপসারী হয়ে এইখানে এই বরাবর গিয়ে মিলিত হবে। ঠিক আছে, একটু ছড়াই গিয়ে এখানে এসে রেটিনা বরাবর মিলিত হবে। ওকে, তার বাবার প্রবলেমটা কি ছিল? তার বাবা কাছের জিনিস দেখতে পায় না। আর কাছের জিনিস দেখতে না পাওয়া মানে দূরের জিনিসের কথা বলছে। আর দূরের জিনিস দেখতে পাচ্ছে মানে কি হচ্ছে, উনি দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির সমস্যাটা কি? এটা একটা চোখ, এটা লেন্স, চোখের লেন্স ধরে নিলাম। এই আলোটা গিয়ে এই রেটিনার কি হচ্ছে, দূরে মিলিত হচ্ছে। রেটিনার দূরে মিলিত হচ্ছে, এখানে কি হলো, ফোকাস দূরত্ব বেড়ে গেল। ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া মানে অভিসারী ক্ষমতা কমে যাওয়া। ওকে, এখন এই ফোকাস দূরত্ব বেড়ে গেছে, এখানে ওনার কি লেন্স ইউজ করতে হবে? উত্তল লেন্স। উত্তল লেন্স ইউজ করলে ওনার কি হবে, এখানে এসে আলোটা এখানে বাড়ি খেয়ে এখানে এসে মিলিত হয়ে যাবে, রেটিনা বরাবর মিলিত হবে। ঠিক আছে, ওকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, একটি লেন্সের ক্ষমতা -2D হলে এর ফোকাস দূরত্ব কত? আসো আমরা জানি একটা সূত্র মনে রাখবা, ক্ষমতার ইংরেজি শব্দ হচ্ছে পাওয়ার। তাহলে ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করব? পাওয়ার। পাওয়ার কি দিয়ে শুরু হয়? পি দিয়ে। এই পি সমান 1/f। এফ মানে হচ্ছে ফোকাস। সূত্র হচ্ছে এটা। এখানে ক্ষমতা কত দেওয়া আছে? 2D। তাহলে ফোকাস নির্ণয় করো। এখানে কি পি সমান কত দেওয়া আছে? 2D। 2 ডায়োপ্টার, ডি মানে কি ডায়োপ্টার, এই -2D। আর ফোকাস নির্ণয় করতে বলছে, যেটা নির্ণয় করতে হয় সেটা সমান চিহ্নের পাশে নিয়ে আসো, বা এফ সমান 1/p বা 1/2। আর হাফ মানে কত? 0.5 মিটার। এখন মিটারটাকে আমি চাইলে সেন্টিমিটারে নিতে পারি, অর্থাৎ এটা কি হবে, 50 সেন্টিমিটার। ওকে, এটাকে যদি আমি মিটারকে সেন্টিমিটারে নিই, 0.5 এটা কত হচ্ছে? 50 সেন্টিমিটার। এখন এই 50 সেন্টিমিটারটা কিসে আছে? মাইনাসে। মাইনাস মানে কি? অবতল লেন্স। আর প্লাস হওয়া মানে কি ছিল? উত্তল লেন্স। তাহলে এই লেন্সের ক্ষমতা -2 ডায়োপ্টার মানে ফোকাস দূরত্ব কত? -50 সেন্টিমিটার। অর্থাৎ এটা একটা কি? অবতল লেন্স। ওকে, মোটামুটি সবগুলো টপিক আমি খুব দ্রুত প্রত্যেকটা টপিকে মনে হয় হাত দেওয়া হয়েছে। যাই হোক, পরবর্তীতে যদি সৃজনশীল করাই তখন কিন্তু আমরা এগুলা নিয়ে আরো অনেক সৃজনশীল করব, অনেক কথা বলবো। তার আগে আমার একটা টার্গেট হচ্ছে, আমি নবম দশম শ্রেণীর বাংলা এবং বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট খুব দ্রুত একটু টেনে দেওয়ার চেষ্টা করব। বিজ্ঞান বলতে বিজ্ঞানের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। কেমিস্ট্রি 2-1টা ক্লাস তো তোমরা অলরেডি আপলোড হয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই তোমাদের। আমাদের আজকের এই ক্লাসটা স্পন্সর করেছে স্টাইলেট নামের একটি ই-কমার্স ওয়েবসাইট কোম্পানি। তারা অনলাইনে কাপড়, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট বেচা কেনা করে। আমার এই হুডিটা পরে মোটামুটি বুঝলাম তাদের দামে কম, কিন্তু প্রোডাক্ট গুলার মান ভালো। আমি এখানে স্ক্রিনে ওদের ইয়াটা দিয়ে দিচ্ছি। তোমরাও যদি চাও ওদের থেকে ফেসবুক এর পেজের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ধরনের হুডি, সামনে ঈদের কাপড় কিনতে পারো। মোটামুটি আমি ইউজ করে খুশি হয়েছি, আশা করি তোমরাও খুশি হবে। যাই হোক, আমাদের পরবর্তী ক্লাস কি নিয়ে সেটা আমরা ফেসবুকের মাধ্যমে জানাই দেবো। আল্লাহ হাফেজ।